বর্তমান প্রশাসনের মাধ্যমে আধুনিক ঢাকা গড়া সম্ভব বলছেন নগরবিদরা। নগর সরকার চায় সিটি কর্পোরেশন। উত্তরে বানের পানি কমছে, ছড়িয়ে পড়ছে রোগবালাই। মৌলভীবাজারে অপরিবর্তিত পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ। এবং 4 কিলোমিটার ফোরলেনের কাজ 5 বছরে অসমাপ্ত। বরিশাল ঢাকা মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। সংবাদে আরো থাকছে, মানব পাচার মামলায় থাই জেনারেলের 27 বছরের জেল, আরো 62 জনের বিভিন্ন মেয়াদে সাজা। বর্তমান প্রশাসনের মাধ্যমে বিশ্বের উন্নত দেশগুলোর রাজধানীর আদলে ঢাকাকে গড়ে তোলার সক্ষমতা রয়েছে সিটি কর্পোরেশনের, এমনটা মনে করেন নগর পরিকল্পনাবিদরা। তারা বলেন, সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে 2 মেয়রের সিটি গভর্নমেন্ট গঠন ছাড়াও তাদের দায়িত্ব যথার্থ পালনের মাধ্যমে আধুনিক নগর গড়ে তোলা সম্ভব। তবে সিটি কর্পোরেশন বলছে, সিটি গভর্নমেন্ট হলে লক্ষ্য পূরণ সহজ হবে। আরও জানাচ্ছেন রিয়াদ সুমন। চীনের সাংহাই, ভারতের দিল্লি সহ বিশ্বের বেশ কটি উন্নত রাজধানী শহরের মেয়র, সাবেক মেয়র ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে বুধবার রাজধানীতে টুয়ার্ডস গ্রেট ঢাকা আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে বিশ্বব্যাংক। সম্মেলনে বিশ্বের উন্নত দেশগুলোর রাজধানীর আদলে ঢাকাকে গড়তে সহায়তার আশ্বাস দেয় বিশ্বব্যাংক। এ সময় সীমাহীন সীমাবদ্ধতা আর সমন্বয়হীনতার নানান অজুহাত তুলে সিটি গভর্নমেন্ট গঠনের দাবি জানান ঢাকার 2 মেয়র। এমন দাবির পরিপ্রেক্ষিতে নগর পরিকল্পনাবিদরা বলছেন, আধুনিক ঢাকা তৈরিতে মেয়রদের উপর অর্পিত বর্তমান দায়িত্ব ও ক্ষমতা যথেষ্ট। দরকার শুধু সমন্বিত উদ্যোগ। এই মুহূর্তে যে ক্ষমতায়নের প্রক্রিয়া প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বারবার এনাদেরকে করা হচ্ছে, মনে হচ্ছে যে নগর সরকারের যে ক্ষমতায়ন, নগর সরকারের যে কাঠামো, তার একটা সুডো কাঠামো সরকার গঠন করতে চাচ্ছেন। এইরকম সময়ে ওটি না হলে আমি কোনো কাজ করতে পারবো না, এটি বলা সমীচীন নয়। নগর উন্নয়নে ক্ষুদ্র জনগোষ্ঠী নয়, বৃহৎ জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় সিটি কর্পোরেশনকে নজর দেওয়ার কথাও বলেন এই নগরবিদ। পদচারী বান্ধব গণপরিবহনের ব্যবস্থা যদি আজকে করি, লক্ষ লক্ষ মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারা উপকৃত হবে। এবং ওটি না করে উচ্চবিত্তদের পেছনে দৃশ্যমান উন্নয়নের খরচ করেন, তাহলে আমরা কিন্তু ওই জায়গায় যেতে পারবো না। এদিকে আধুনিক ঢাকা উপহার দিতে নানামুখী উদ্যোগের কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। ফুটপাত নতুনভাবে সজ্জিত হচ্ছে যাতে সুন্দরভাবে মানুষ হেঁটে যেতে পারে। জলবদ্ধতা যেখানে হয়, কেন হয়, সেটার সমস্যা চিহ্নিত করা হচ্ছে এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের চেষ্টা করা হচ্ছে। আর সিটি গভর্নমেন্ট গঠনও সময়ের দাবি বললেন এই শীর্ষ কর্মকর্তা। একটি কর্তৃত্বের অধীনে কাজটি হয়, তাহলে সেই কাজটি ভালো হয়, সুচারু হয় এবং সমন্বিত হবে। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। যমুনার পানি কমতে থাকা উত্তরাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন অনেকেই। তবে দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। বিভিন্ন এলাকায় বেড়ে গেছে পানিবাহিত রোগের প্রকোপ। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনও পানিবন্দী 3 লক্ষাধিক মানুষ। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন রত্নজামান। গাইবান্ধা, তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি কমতে শুরু করেছে। বাড়িঘরে ফিরতে শুরু করেছেন বানভাসীরা। বিশুদ্ধ খাবার পানি সংকট সহ ত্রাণ না পাওয়ার অভিযোগ তাদের। অনেকেই আক্রান্ত হয়েছেন পানিবাহিত রোগে। কোনো ডাক্তার আসে নাই, আমার মনে পাও হাত পা জলে ঘা হয়েছে, কাদার মধ্যে থাকে। আবার ফির কোনো কামাই রোজগার হয় না, খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, ঘুমানো হয় না, আমাদের ভয় লাগে, তাও থাকানো লাগে, কি করবো। এ অবস্থায় গাইবান্ধা, সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও গাইবান্ধা সদরের 30 ইউনিয়নের ক্ষতিগ্রস্ত 2.5 লাখ মানুষ। ত্রাণের জন্য ভিড় করছে সিরাজগঞ্জের চৌহালি, বেলকুচি, কাজীপুর ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলের মানুষ। বন্যায় খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবত কোনো কারো সহযোগিতা পাইনি। অপ্রতুল ত্রাণ সহায়তা দিয়ে বিপাকে জনপ্রতিনিধিরাও।
দেওয়ার জন্য করেছি হয়তো যে 100 জনকে দেব, লোক হয়ে যায় 300 জন। এদিকে মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার 5 উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। রত্না জামান, একুশে টেলিভিশন। বরিশাল ঢাকা মহাসড়কের 4 কিলোমিটার বর্ধিত করার কাজ শেষ হয়নি 5 বছরেও 30 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প যথাসময়ে শেষ না হওয়ায় সড়ক ও ডিভাইডারের জায়গা দখল করে গাড়ি পার্কিং, ব্যবসা বাণিজ্য আর খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে মূল সড়কে বাড়ছে দুর্ঘটনা। বরিশাল বিভাগীয় প্রতিনিধি সুখেন্দু এদবরের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। বরিশাল ঢাকা মহাসড়কে যানবাহনের চাপ কমাতে নগরীর মূল অংশের 8 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীত করার প্রকল্প নেওয়া হয়। 2011-12 অর্থ বছরে 200 কোটি টাকার প্রকল্পের কাজ শুরু করে সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে শহরের ভেতর প্রায় 4 কিলোমিটার সড়ক 4 লেন ও ডিভাইডার নির্মাণের কাজ শুরু হলেও তা এখনও শেষ হয়নি। প্রকল্পের জায়গা দখল করে খেলার মাঠ, গাড়ি পার্কিং ও ব্যবসা বাণিজ্যের কাজে ব্যবহার করা হচ্ছে। আমাদের রাস্তাটা আরো ছোট হয়ে গেছে, ছোট হয়ে যাওয়ার গাড়ি চলাচল অতিরিক্ত বাড়তে আছে, কিন্তু কোনো কাজে আসছে না। ফোর লেনটা যানবাহন শুধু ভিতরে আগে পুরানো রাস্তায় চলে, 4 লেনে কোনো কাজে আসতেছে না। নগরে আরো অনেক পথ আছে যেগুলা চলাচলের উপযোগী। ব্যয়বহুল 4 লেনের দিকে না করে নগরের আরো রাস্তার উন্নয়ন করার দরকার। এদিকে সড়ক নির্মাণ কাজে বিলম্বের কারণ না জানালেও মাস্টার প্ল্যান অনুযায়ী 4 লেন করা হচ্ছে বলে দাবি সিটি মেয়রের। বরিশালের মাস্টার প্ল্যান সবচেয়ে অত্যন্ত জোরালো মাস্টার প্ল্যান, ভালো। আর সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সড়কটি ব্যবহারের উপযোগী করার আশ্বাস দিলেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা। এটা বেশ কিছু প্রবলেম রয়েছে, এই যে বললাম যে ব্রিজ কালভার্টগুলো, গ্যাপগুলো রয়েছে, এগুলো কমপ্লিট হলে তাহলে আসলে এই রাস্তাটা সঠিকভাবে ব্যবহার উপযোগী হবে। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। এবার থাইল্যান্ডে আলোচিত মানব পাচার মামলার প্রায় প্রসঙ্গ। মানব পাচার চক্রের সাথে জড়িত থাকার দায়ে থাইল্যান্ডে সেনাবাহিনীর এক জেনারেলকে 27 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। 2015 সালে দেশটির দক্ষিণাঞ্চলের গণকবরের সন্ধান পাওয়ার পর পুলিশের তদন্তে শতাধিক আসামির নাম উঠে আসে। বুধবার রায়ে 62 জনকে দোষী সাব্যস্ত করা হয়। এদের মধ্যে রাজনীতিবিদ, পুলিশ কর্মকর্তা ও মিয়ানমারের নাগরিকও রয়েছে। তাদের সবাইকে বিভিন্ন মেয়াদে 4 বছর থেকে সর্বোচ্চ 94 বছরের দণ্ড দেওয়া হয়েছে। মহিতুন রিয়া রিপোর্ট। 2015 সালে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী শংখলা প্রদেশের জঙ্গলে গণকবরের সন্ধান আলোড়ন তোলে পুরো বিশ্বে। মিয়ানমারের রোহিঙ্গা ও বাংলাদেশিদের পাচারের নির্মম ঘটনা উঠে আসে সবার সামনে। ওই ঘটনার পর থাইল্যান্ডে মানব পাচারকারীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু হয়। পুলিশের তদন্তে বেরিয়ে আসে রাষ্ট্রের উচ্চপদস্থ বহু কর্মকর্তার নাম। এই ঘটনায় শতাধিক আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করে আদালত। রায়ে দোষী সাব্যস্ত হয় দেশটির সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল মানাস কংপেন সহ 62 জন। জেনারেল মানাস কম্পেং পাচারকারীদের কাছ থেকে 3.5 কোটি টাকা নেন। তাকে 27 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আলোচিত অপর আসামি সাবেক রাজনীতিবিদ পাঁচজুবানকে 75 বছর দণ্ড দেয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে স্থানীয় মেয়র, বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা, থাইল্যান্ড ও মিয়ানমারের নাগরিক রয়েছে। তাদের 4 থেকে সর্বোচ্চ 94 বছরের সাজা দেয়া হয়েছে। গণকবর থেকে 36 জনের মরদেহ উদ্ধারের পর পুলিশের ব্যাপক তদন্তে নির্যাতনের অনেক চিত্র উঠে আসে। মালয়েশিয়া নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে থাইল্যান্ডকে রুট হিসেবে ব্যবহার করত পাচারকারীরা। থাইল্যান্ডের জঙ্গলে আটকে রেখে দেশে থাকা স্বজনদের কাছ থেকে মুক্তিপণ চাওয়া হতো। মুক্তিপণ দিতে ব্যর্থ হলে তাদের ক্যাম্পে ক্ষুধার্ত অবস্থায় ফেলে রেখে চলে যেত পাচারকারীরা। তদন্তে বেরিয়ে আসে সমুদ্রপথে ও গভীর বনে ক্যাম্পগুলোতে নির্যাতনের পাশাপাশি ধর্ষণেরও শিকার হয়েছে অনেক নারী। মহিতুন রিয়া, একুশে টেলিভিশন। ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। হলের সিট দখল নিয়ে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ, আহত 10। নড়াইলে পাটের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি, ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে।
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে 10 নেতাকর্মী আহত হয়েছে। বুধবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তুষার কিবরিয়া নিয়ন্ত্রিত শহীদ মুক্তার ইলাহি হলে সাধারণ সম্পাদক নোবেল শেখ সমর্থক এক ছাত্রলীগ কর্মীকে তুলে দিতে যায় তার সমর্থকরা। এ সময় বাধা দিলে 2 পক্ষের মধ্যে পাল্টা ধাওয়া শুরু হয়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ভাঙচুর করা হয় শহীদ মুখতার এলাহি ছাত্রাবাসে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। রাজশাহীতে একসময় জঙ্গির উত্থান হলেও স্থানীয়রাই তাদের বিতাড়িত করতে পুলিশকে সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কাল সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রজত জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূলে সাফল্য পেয়েছে। এর আগে রজত জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অংশ নেন আরএমপির বর্ণাঢ্য র্যালিতে। পরে মাদক ছেড়ে সুপথে ফিরে আসায় বেশ কিছু নারী ও পুরুষের মাঝে সেলাই মেশিন ও রিকশা ভ্যান বিতরণ করেন মন্ত্রী। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের ভুয়া পরিচয়ে রোগী দেখার অভিযোগে এমএমএ বাড়ি নামের একজনকে আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল তাকে আটক করা হয়। র্যাব জানায়, চিকিৎসক হলেও ভুয়া পরিচয়ে শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে রোগী দেখে আসছিলেন বাড়ি। এই ঘটনায় ডাক্তার এমএমএ বাড়িকে 1 লাখ টাকা জরিমানা ও অনাদায়ে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। নড়াইলে এবছর লক্ষ্যমাত্রার চেয়ে পাটের ফলন বেশি হয়েছে, আর পাটের উৎপাদন ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। সোনালী আঁশে রঙিন স্বপ্ন দেখছেন তারা। সে সাথে ন্যায্য মূল্য পাওয়ার নিশ্চয়তার দাবি করেছেন কৃষকরা। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। সোনালী আঁশে রঙিন স্বপ্ন, কৃষকের মুখে হাসি। ঈদের আগে থেকে নড়াইলে পাট কাটা ও জাগ দেয়া শুরু হলেও এখন চলছে পুরোদমে। মাঠঘাট, গ্রামীণ পথ থেকে শুরু করে সবখানেই সোনালী আঁশ প্রস্তুত করার ব্যস্ততা। এবছর পাটের উৎপাদন ভালো হওয়ায় খুশি কৃষকরা। আমরা পাট চাষ করে দিয়ে এবার পাটের ফলন খুব ভালো হয়েছে। যদি পাটের দাম যদি বেশি হয় তাহলে কৃষকের কোনো ক্ষয়ক্ষতি হবে না। বীজ দিয়ে কিষেন পাতা দিয়ে থেকে মনে করেন যে 1,000-1,200 টাকা প্রতি মন খারাপ পড়ে যায়। ইতোমধ্যে হাটে বাজারে শুরু হয়েছে পাট বিক্রি। বর্তমানে প্রতি মন পাট 1,500 টাকা থেকে 1,700 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কিন্তু কৃষকদের প্রত্যাশা মন প্রতি 2,000 টাকা। নিম্ন 2,000 টাকা মন হলে কৃষক বেঁচে থাকতে পারবে। আপাতত নতুন পাট 1,600 টাকা কিনতেছি, এরপরে বেশি হতে পারে, কম হতে পারে বাজার। হাটের কিনা বেচা আমদানি কম, আমদানি বেশি হলে তো বাজার কমতে পারে। এদিকে পাট বিক্রির পাশাপাশি জ্বালানি হিসেবে পাটকাঠিরও কদর রয়েছে বেশ। ফলনের পরে যে আমরা পাটকাঠি মাটি এসব নিয়ে বিক্রি দেই, রান্না ঠান্না করতে নিজেকে লাগে। পাটকাঠি হয়, আমরা টুয়ে দিয়ে জ্বালানির কাজ চালাই। নড়াইলের মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় কৃষকদের মাঝে পাট চাষে আগ্রহ বেড়েছে বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। তুলনামূলকভাবে ধানের চাইতে পাটে লাভ বেশি, আর এখানে পাট পচানোর যেহেতু কোনো সমস্যা হয় না, এই জন্য কৃষকরা পাট চাষে ঝুঁকছে এবং পাটের আবাদ আস্তে আস্তে বাড়ছে। এটা আগামীতে আরও বাড়বে। ন্যায্য দাম পেলে পাট চাষে কৃষকদের আগ্রহ যেমন বাড়বে, তেমনি টিকে থাকবে বাংলাদেশের সোনালী আঁশের ঐতিহ্য। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবার ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ট্রাম্প সরকারের স্বাস্থ্য নীতির কারণে সেবা হারাবে 3 কোটি নাগরিক, বলছে কংগ্রেশনাল বাজেট অফিস। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ ফুটবলে বায়ার্ন মিউনিখকে 3-2 গোলে হারালো আর্সেনাল। আবারও স্বাগত সকাল 9টার 21 সংবাদে। এবার আন্তর্জাতিক সংবাদ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যনীতি পরিবর্তনের কারণে সেবা হারাবে আমেরিকার 3 কোটি নাগরিক।
দেশটির কংগ্রেশনাল বাজেট অফিসের পূর্বাভাসে তথ্য উঠে আসে। এতে বলা হয়, রিপাবলিকানদের নতুন স্বাস্থ্যনীতির কারণে আগামী বছর স্বাস্থ্য বীমার ব্যয় বাড়বে 25%। 2026 সাল নাগাদ এই ব্যয় দ্বিগুণ হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন এই স্বাস্থ্যনীতি বিল থেকে রিপাবলিকানদের মধ্যে বেশ কয়েকজন সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। সম্প্রতি আরও 2জন সিনেটরও সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান। এর আগে আরও 2জন সিনেটর নতুন নীতির বিপক্ষে তাদের অবস্থান ঘোষণা করেন। এবারে খেলার খবর। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ ফুটবলে পেনাল্টি শুট আউটে বায়ার্ন মিউনিখকে 3-2 গোলে হারিয়েছে আর্সেনাল। চীনের সাংহাই স্টেডিয়ামে ম্যাচের শুরুতে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। 9 মিনিটে পেনাল্টি থেকে ফরওয়ার্ড রবার্ট লেভানডস্কি গোল করে দলকে এগিয়ে নেন। পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় আর্সেনাল। প্রথমার্ধে আর গোল না হলে 1-0 বিরতি যায় দুদল। দ্বিতীয়ার্ধে বেশ কিছু আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি কোনো দলই। আর অতিরিক্ত সময়ে নাইজেরিয়ান ফরওয়ার্ড অ্যালেক্স আইভরি গোল করলে হার এড়াতে সক্ষম হয় আর্সেনাল। শেষ পর্যন্ত খেলা পেনাল্টি গড়ালে জয় পায় আর্সেনাল। আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে বিকেলে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। ইংল্যান্ডের ডার্বিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় 3:30টায়। গত 10 আসরে 6টিতেই শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। 11তম আসরে ফাইনালে পৌঁছাতে এখনও আরেক ধাপ পেরোতে হবে অজিদের। আর প্রতিপক্ষ ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় তারা। অন্যদিকে নিজেদের প্রথম শিরোপার স্বপ্ন দেখছেন ভারতের অধিনায়ক অঞ্জুমা চোপড়া। যদিও এই আসরেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে 8 উইকেটে হারে তারা। আর ওই ম্যাচের ভুলগুলো শুধরিয়ে সেমিফাইনালে জয় চায় ভারত। এদিকে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 2 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বর্তমান প্রশাসনের মাধ্যমে আধুনিক ঢাকা গড়া সম্ভব বলছেন নগরবিদরা। নগর সরকার চায় সিটি কর্পোরেশন। উত্তরে বানের পানি কমছে, ছড়িয়ে পড়ছে রোগবালাই। মৌলভীবাজারে অপরিবর্তিত পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ। 4 কিলোমিটার 4 লেনের কাজ 5 বছরে অসমাপ্ত। বরিশাল ঢাকা মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।